এই গল্পটা মহেন্দ্র আমলার। আম নেবেন? আম, তাজা তাজা মিষ্টি আম, আম নিয়ে যান। আম। মহেন্দ্র গ্রামে গ্রামে ঘুরে আম বিক্রি করত, যা দিয়ে ওর সংসার চলত। মহেন্দ্রের পরিবার অনেক ছোট ছিল, যেখানে তার স্ত্রী এবং তার একমাত্র আদরের মেয়ে খুশি ছিল। মহেন্দ্র নিজের ছোট পরিবার নিয়ে খুশিতে এবং আনন্দে ছিল। বাবা, আমরা বড় বাড়িতে কবে যাব? মা, তোমার বড় বাড়ি কেন চাই? কারণ ওটা অনেক বড় হবে, অনেক জিনিসপত্র থাকবে, আর আমরা বড় লোক হয়ে যাব। কিন্তু আমি তো এখনো বড় লোক। কিন্তু মা তো বলে আমরা খুব গরিব, আমাদের কাছে বড় বাড়ি নেই, বেশি জামা কাপড় নেই, আর মায়ের কাছে কিছু সোনা দানাও নেই। মানুষকে বড় লোক তার টাকা পয়সা দেখে নয়, যেভাবে বাঁচে তার ওপর নির্ভর করে সবকিছু। আচ্ছা বলো, তুমি পেট ভর্তি করে খাবার পাও তো? হ্যাঁ। আমি তোমাকে জামা কাপড় আর খেলনাও কিনে দিই তো? হ্যাঁ। তুমি স্কুলেও তো যাও? হ্যাঁ বাবা। তো ব্যাস, এর মানে আমরা বড় লোক। আমাদের কাছে দরকারের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য আছে, আর সব থেকে বড় ব্যাপার, আমার কাছে দামি জিনিস আছে। কি জিনিস বাবা? তুমি, আমার ছোট্ট পরি মেয়ে। মহেন্দ্র নিজের মেয়েকে পরি বলতে লাগলো আর খুব জোরে জোরে হাসতে লাগলো। বাচ্চাটাকে তো তুমি খুব ভালো করেই বুঝিয়ে দিলে, আমাকে কি করে বোঝাবে? এখন তাকে কেউ কিভাবে বোঝায় যে নিজেই বুঝতে চায় না? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো তো সবার ভগবান, তোমাকে তো সবার কথাই চিন্তা করতে হবে, গরিবদের, বাচ্চাদের, কিন্তু আমাদের ভবিষ্যতে চিন্তা করবে কে? এখন তাদের চিন্তাও যদি আমি করি, তাহলে ভগবান কি করবেন? কিছু জিনিস ওনার উপরেও ছাড়তে হয়, বুঝলে কিনা? আর এত চিন্তা করো না। একটা কথা বুঝে নাও, যদি তুমি ভালো কিছু করো তাহলে তোমার সঙ্গেও ভালো ঘটবে। মহেন্দ্রের কথা মহেন্দ্র স্ত্রীর কাছে অর্থহীন ছিল, কিন্তু মহেন্দ্র তার নিজের ভালো মানুষের ওপরই বিশ্বাস ছিল। মহেন্দ্র এত ভালো ছিল যে না সে আমের বেশি দাম নিত, আর না কোনো খারাপ আম বিক্রি করত। আরে দিদি, ওই আমটা নিও না, ওর রংটা কালো হয়ে গেছে, আর ওটা ভেতর থেকে খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। ঠিক আছে দাদা। আর তাই জন্যই গ্রামের সকলে তার সততা দেখে তার কাছ থেকে আম কিনত। সবসময় বাচ্চারা মহেন্দ্রের কাছে আসার চেষ্টা করত, কারণ বিনা পয়সায় আম দিত। সন্ধ্যের সময় যেসব আম বেঁচে যেত সেগুলো গরিবদের মধ্যে বিনা পয়সায় বিলিয়ে দিত। ভগবান তোমার মঙ্গল করুক, তুমি এত ভালো, তার জন্য আমাদের খালি পেটে শুতে হয় না। আমি আর কে মা, যা করার উপরওয়ালাই করছেন। গরিব লোকেরা মহেন্দ্রকে সব সময় আশীর্বাদ করত। একদিনের ঘটনা, মহেন্দ্র নিজের আমের গাড়ি নিয়ে বেরোলো। গরমের সময় ছিল আর তাপমাত্রা খুব বেশি ছিল। মহেন্দ্র একটা গ্রাম ঘুরে হাঁপিয়ে গিয়েছিল। দিদি, একটু জল পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ ভাই, নিশ্চয়ই আনছি। মহেন্দ্র জল খেলো আর কাজের জন্য এগিয়ে গেল। এখন মহেন্দ্রর একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার ছিল। মাঝের রাস্তাটা খুবই খারাপ ছিল এবং পাথরে ভর্তি ছিল। মহেন্দ্র গাড়ি ধাক্কা দিতে দিতে অনেকটা হাঁপিয়ে গিয়েছিল। একটা বটগাছ দেখতে পায়। একটা কাজ করি, এই গাছটার নিচে কিছুক্ষণ আরাম করে নিই, তারপর রোদ্দুর কমলেই এখান থেকে আবার বেরিয়ে পড়বে। মহেন্দ্র নিজের গাড়িটা নিয়ে ওই গাছের নিচে গেল আর আরাম করতে করতে ঘুমিয়ে পড়ল। কিছু পরে দুটো বদমাশ লোক সেখান দিয়ে যাচ্ছিল। আরে ওই দেখো! আরে বাপরে, একেই তো বলে খোলা সিন্ধুক। মনে হচ্ছে ওই আমওয়ালাটা অনেক গভীর ঘুম ঘুমাচ্ছে। আমাদের জন্য তো ভালোই না, আমাদের বেশি কষ্ট করতে হবে না, আস্তে আস্তে যাব আর ওই গাড়িটা নিয়ে নিজেদের সাথে পালিয়ে যাব। আর এখন কিছুদিনের জন্য আমাদের আর অন্য কোনো মুরগি খুঁজতে হবে না। কিন্তু ও যদি উঠে যায়? তো কি, ও তো একলা আছে আর আমরা তো দুজন, সব কিছু সামলে নেব। চমন আর বিল্লু আমের গাড়ির সামনে গেল।
চমন মহেন্দ্রের মুখের সামনে হাত ঘোরালো। এ তো গভীর ঘুম ঘুমাচ্ছে ভাই, চল তাহলে। চমন আর বিল্লু যখনই মহেন্দ্রের আমের গাড়িতে হাত দিল, সাথে সাথে বটগাছে যেন প্রাণ চলে আসলো। জাদুর বটগাছ নিজের শাখা প্রশাখা বাড়িয়ে দিল আর বিল্লু আর চমনকে হাওয়ায় তুলে নিল। আরে এটা কি হলো? বাঁচাও বাঁচাও বাঁচাও! ওদের চেঁচামেচিতে মহেন্দ্র ঘুম ভেঙে যায়। আরে এটা এটা কি করে হলো? এই দুটো বদমাশ তোমার আমের গাড়ি লুট করতে চাইছিল। আপনাকে ধন্যবাদ যে আপনি আমার গাড়ি বাঁচালেন। ভালো করলে ভালো অবশ্যই হবে, আর তোমার মতো ভালো লোকের সাথে সব সময় ভালো হওয়াই উচিত। আর যতদূর এই বদমাইশের কথা, আজকে ওদের শাস্তি নিশ্চয়ই পেতে হবে। জাদুর বটগাছটা চমন আর বিল্লুকে উঠিয়ে উঠিয়ে আছাড় মারলো। আরে আমাদের ক্ষমা করে দাও, আমরা এরকম আর কোনোদিন করব না। আরে আমাদের ছেড়ে দাও, আরে আমাদের ছেড়ে দাও। জাদুর বটগাছ ওদের কোনো কথাই শুনলো না আর দুজনকে বেশ ভালো করে মারতে লাগলো। তারপর মহেন্দ্র বটগাছকে ধন্যবাদ জানালো আর নিজের আমের গাড়ি নিয়ে চলে গেল। তো বাচ্চারা, এই গল্পটা আমাদের এটা শেখায় যে আমাদের সব সময় ভালো কাজ করা উচিত। চিল্লু নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এইটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আসো না। মা এক্ষুনি আসছি, আগে আরো কয়েকটা আম পেড়ে নি। চিল্লু অনেকগুলো আম পেড়ে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, হ্যাঁ রে, এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এ তো অনেক বেশি আছে, তুমিও নাও না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এবার এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবা এই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে বিক্রি করে আসবো। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবি কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসবো, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমের ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, বুঝলি? ধূর্ত লোক একটা। তুই আমাকে ধূর্ত বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো তোমার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস না গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে মোটুরাম আর গট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত। আমি তো আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? ভগবান তোমাকে সাহায্য করার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবেন। আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাবার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদের এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আপনাদের আসলে সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ? তোমার কাছে কি সত্যি কি সোনার মুদ্রা আছে? না না,
কিন্তু আমি আপনাদের সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর এর বদলে আমি সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ছুরিটা নিজের মাথায় নিয়ে বাজার অবধি যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন তাহলে এই সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে কাট্টু, এই ঝুড়িটা মাথায় নে। কি গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমি তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও আমায়। এই তো তুলছি, আমি নিচ্ছি তো আমি। গাট্টু ছুরিটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 জাদুরাম, আম জাদুরাম জাদুরাম, যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুরাম জাদুরাম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুরাম নিয়ে যান। আরে এই আমের মধ্যে কি এমন জাদু থাকতে পারে? এগুলো তো একেবারে সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি আপনাকে আমগুলো দান হিসাবে দিতে পারতাম তাহলে অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, আর ওতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন আমি এই আমগুলো 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু এখনো এগুলো একদম টাটকা আছে। আমি তো এই আমগুলো নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে এর বদলে রাজার কাছ থেকে বড় পুরস্কার নিয়ে নি, কত দাম এগুলোর? পুরো ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা খুব বেশি, কিন্তু রাজার পুরস্কার তো অনেক বেশি হবে। ঠিক আছে, দিয়ে দাও। মোটুরাম আর গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা আমার, 10টা গাট্টুর, আর 10টা এই হলো তোমার। না না, আমার মুদ্রা চাই না। আমি তো আমার মুদ্রা তাকেই দেব যে সব থেকে বেশি শক্তিশালী হবে। তাহলে দাও, আমাকে দিয়ে দাও। গুরু, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কোনো জঙ্গলে 2টো গাছ ছিল, একটা আম গাছ আর অন্যটা ছিল অশ্বত্থ গাছ। আম গাছটা তার স্বভাবের মতোই মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ নিজের স্বভাবের মতোই রাগী, অহংকারী আর খিটখিটে ছিল। একদিন ওই জঙ্গলে একটা রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী খুশি হয়ে তার সঙ্গী সাথীদের বলল, এই গাছটা অনেক বড় আর ঘন, আমরা এই গাছের সাথে ওর ডালে চাক বানানোর কথা বলি। হো গাছ দাদা, আমি আমার সঙ্গীদের সাথে চাক বানানোর জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের ওপর আমাদের চাক বানাতে পারি? না, কেউ আমার উপর রাজত্ব করুক বা আমার উপর ঘর বাঁধুক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল। তখন আম গাছ রানী মৌমাছিকে নিজের কাছে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এইখানে এসো আর আমার ডালে চাক বাঁধো। তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। ধন্যবাদ আম ভাই, আপনার স্বভাব আপনার ফলের মতোই মিষ্টি। এইভাবে
রানী মৌমাছি আম গাছে চাক বানিয়ে থাকতে শুরু করলো। একদিন জঙ্গলে দুটো কাঠুরিয়া কাঠ কাটতে এলো। দুজনেই আমের গাছকে দেখে খুবই খুশি হলো আর বলতে শুরু করলো, আরে গাছটা তো ভীষণ বড়, এর কাঠ যদি কেটে আমরা বিক্রি করি তাহলে আমরা দ্বিগুণ টাকা পাবো। তা তো ঠিকই, চলো এটাকেই কেটে ফেলি। দুজন কাঠুরিয়া গাছ কাটার জন্য গাছের কাছে এলো। তো ওরা ওখানে মৌমাছিদের চাক দেখতে পেল। আরে এই গাছে তো মৌমাছিদের চাক রয়েছে, যদি আমরা এই গাছের কাছেও যাই তাহলে মৌমাছিরা আমাদের কামড়াবে। ওই দেখো সামনে আরো বড় একটা গাছ, যেটা এই গাছের চেয়েও বেশি ঘন। চলো আমরা ওটাকেই কাটি। হ্যাঁ হ্যাঁ চলো। দুজন কাঠুরিয়া মৌমাছিদের ভয়ে অশ্বত্থ গাছ কাটতে শুরু করলো। এই গাছ তো ভীষণই মোটা, এর দামও আমরা অনেক বেশি পাবো। হ্যাঁ, আর এতে কোনো মৌমাছিও তো নেই। নাও এবার এটাকে আমরা তাড়াতাড়ি কেটে ফেলি। রানী মৌমাছি, একটু এদিকে এসো। আমার মনে হয় অশ্বত্থর আমাদের প্রয়োজন আছে, না হলে কাঠুরিয়ারা ওকে কেটে ফেলবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। আরে এই মৌমাছিগুলো এদিকে কি করে এলো? আরে বাঁচাও! আরে এখান থেকে পালাও। রানী মৌমাছি, আমি তোমায় থাকার জায়গা দিইনি, কিন্তু তুমি তাও আমায় সাহায্য করলে। আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ আমাদের নয়, আম গাছকে করো। আম গাছই তোমাকে সাহায্য করার জন্য আমাদের বলেছিল। অশ্বত্থ গাছ আম গাছকে ধন্যবাদ জানায়। সেই জন্যই তো বলে, কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে তার মানে এই নয় যে তুমিও তার সাথে খারাপ করবে। কেশব আর গঙ্গার বিয়ে 6 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তাদের দুজনের বনিবনা হলো না। আর এর কারণ হলো কেশবের মদ্যপান। কেশব রোজ মাতাল হয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আরে গঙ্গা, তাড়াতাড়ি খেতে দে রে। কতবার বলেছি তোমাকে মদ খেয়ে বাড়িতে ফিরবে না তুমি। আরে এটা আমার বাড়ি, তুই কে আমাকে বাড়িতে ঢুকতে বাধা দেবার? হ্যাঁ, আমি তোমার স্ত্রী, আর এটা তোমার ছেলে সৌরভ। সৌরভ তোমাকে খুব ভয় পায়, অন্তত এর জন্য তো মদ খাওয়া ছেড়ে দাও। এ তো আমার ছেলে, আমাকে ভয় পাবে কেন? তুই উল্টো পাল্টা কিছু বলবি না। সৌরভ, এই সৌরভ। সৌরভ তার বাবাকে দেখে ভয় পেয়ে ভেতরের ঘরে পালিয়ে যায়। তুই আমার ছেলেকে ভীতু বানিয়ে দিয়েছিস। তারপর মাতাল অবস্থায় কেশব গঙ্গাকে মারতে লাগলো। ছেড়ে দাও। এ তো রোজের ঘটনা। কেশব রোজ মদ খেয়ে ফিরত আর মাতাল হয়ে নিজের স্ত্রীকে মারত। কেশবের ছেলে সৌরভ তাকে খুব ভয় পেত আর প্রায় সময় কোনো কোনায় গিয়ে লুকিয়ে পড়ত। একদিনের ঘটনা, গঙ্গা ঠিক করলো যে সে প্রতিদিনের কেশবের এই মাতলামো থেকে আজ মুক্তি নিয়েই ছাড়বে। এই কারণে গঙ্গা তার বাবা মধুকর রাওকে বাড়িতে ডাকলো। বাবা, এ তো রোজের ঘটনা। ও তো রোজ মদ খেয়ে বাড়ি ফেরে আর আমাকে মারধর করে। এখন সৌরভও তার বাবাকে খুব ভয় পায়। তুই চিন্তা করিস না, আমি জামাইয়ের সাথে কথা বলবো। বাবা মেয়ে কেশবের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর কেশব এলো আর ও মাতাল হয়ে টলতে লাগলো। এই গঙ্গা, আরে শ্বশুর মশাই, আপনি কখন এলেন? গঙ্গা, তোমার বাবার খেয়াল রাখো, ওনাকে ভালো মন্দ খাওয়াও দাওয়াও। আমি খাওয়া দাওয়া করতে আসিনি, আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি। জামাইবাবু, আমার সঙ্গে কথা বলবে? কি ব্যাপারে? তোমার রোজ যেই মন্দ খাওয়ার ব্যাপারে। জামাই বাবা, তুমি তো বুঝদার মানুষ, বুঝতেই তো পারছো তোমার এই মদের নেশার জন্য তোমার পরিবারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমার ছেলেও তো তোমাকে ভয় পায়। ঠিক আছে শ্বশুরমশাই, এটা আমার ব্যাপার, আপনার এ নিয়ে কিছু বলার কোনো দরকার নেই। আমি আমার মেয়ে
আর নাতনির ভালোর জন্য এটা বলতেই পারি। ও আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আমার বউ। আমি ওকে যেমন রাখবো, যেখানে রাখবো তেমনই থাকবে। চাইলে আমি ওকে মারবো, পিটবো, যা খুশি করবো। না জামাই বাবা, তুমি ভুল বলছো। ও এখন আমার মেয়ে। আমি ওকে তোমার কাছে মার খাওয়ার জন্য পাঠাইনি। তাহলে নিয়ে যাও তোমার মেয়েকে তোমার সাথে। আমিও দেখবো কত দিন রাখতে পারো। চল মা, এই জামাইয়ের সঙ্গে কথা বলা বেকার। কিন্তু সৌরভ, মা আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ, তুইও চলে যা, মায়ের আঁচল ধরা ছেলে। চলো গঙ্গা, এখানে থাকার কোনো রকম দরকার নেই। ঠিক আছে। গঙ্গা আর সৌরভ মধুকরের সাথে চলে গেল। মধুকর রাও গ্রামে থাকতো। ওনার আমের বাগান ছিল। দাদু, এতগুলো আম, এইসব তো আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিও। এসব তো আমি তোর জন্যই করেছি সোনা, চল খেয়ে নিস। সৌরভ দাদুর বাড়ি পৌঁছে খুব খুশি হলো, কিন্তু গঙ্গা চিন্তিত ছিল। ও খরচার কথা ভাবছিল। বাবা, আমি এখানে চলে তো এলাম, কিন্তু এতে তোমার খরচা তো বেড়ে যাবে। এই আম বিক্রি করে যেরকম করে তোমার সংসার চলছিল, কিন্তু এখন আমরা দুজনের বোঝও তোমার উপরে। এখন কি করে চলবে? এত ভাবিস না গঙ্গা মা, ও উপরওয়ালা আছে তো, কোনো না কোনো পথ অবশ্যই বের করবেন। আমি খুশি যে তোকে ওই মাতালের সাথে আর থাকতে হচ্ছে না। ভগবান সব ঠিক করে দেবেন। ঠিক আছে। গঙ্গা ঘরের সব কাজ সামলে নিল। এখন মধুকর রাও তার পুরো সময় আম বাগানেই থাকতো আর নাতির সঙ্গে গল্প করত। দাদু, ওই গাছটা তুমি কবে লাগিয়েছো? ওই গাছটা যখন তোর মা তোর বয়সে ছিল তখন। বাপ রে, আর ওই সব থেকে বড় গাছটা? ওটা আমি লাগাইনি, ওটা আমার বাবা লাগিয়েছিল আমারও জন্মের আগে। মানে ওটা তোমার থেকেও বড়? তখনই গঙ্গা সবার জন্য চা আর জল খাবার নিয়ে এলো। এবার অনেক হয়েছে তোমাদের, এবার জল খাবারটা খেয়ে নাও। আরে গঙ্গা, কতদিন হয়ে গেছে তোর হাতে সুস্বাদু চাটনি খাইনি। দেখ, আমও কাঁচা, চাটনি পেলে খুব ভালো লাগতো। ঠিক আছে বাবা, আজ বানাবো, সন্ধেবেলায় নিয়ে আসবো। আরে বাহ। মধুকর আর সৌরভ চা জল খাবার খেতে লাগলো। গঙ্গা মশলা দিয়ে আমের চাটনি বানাতে শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই ওর চাটনি তৈরি হয়ে গেল। এখন চাটনি তৈরি। গঙ্গা চাটনি নিয়ে বাগানে ফিরল। ওখানে মধুকরের দুজন বন্ধুও ছিল। বাবা, চাটনি তৈরি হয়ে গেছে। আরে বাহ, এদের দুজনকেও দাও। ঠিক আছে বাবা। গঙ্গা দুটো আম কাটলো আর তার উপর চাটনি লাগিয়ে দিল আর সবাইকে দিল। সবাই কাঁচা আমের স্বাদ পেতেই, আরে বাহ, এটা তো খুবই ভালো, খুব মশলাদার। আমি বলেছিলাম না যে আমার গঙ্গা খুব ভালো কাঁচা আমের চাটনি বানায়। হ্যাঁ ভাই, যদি এই কাঁচা আমের চাটনি বানানো শুরু করে দেয় তাহলে সব আম শেষ হয়ে যাবে। সব লোকেরা এটা খুব ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, একদম। এই কথা শুনে গঙ্গা চিন্তা করতে লাগলো। এমনিতেও আমি খরচার কথা ভাবছিলাম, এখন যদি কাঁচা আম বিক্রি করি তাহলে খরচার চিন্তা তো মিটেই যাবে। কি হলো গঙ্গা? বাবা, আমি ভাবছিলাম যে কাকা যেমন বললেন কাঁচা আমের ব্যবসা খুলেনি, অন্তত কিছু রোজগার তো হবে। ওর আইডিয়া তো মন্দ নয়, আমিও তোর সাথেই থাকবো। আর পরের দিন থেকেই গঙ্গা বাজারে কাঁচা আমের ঠেলা লাগালো। ওর ঠেলায় কাঁচা আম দেখে, এই কাঁচা আমগুলো কত করে? 15 টাকা প্লেট। আমাকে 1 প্লেট দাও। গঙ্গা ওই মহিলাকে 1 প্লেট কাঁচা আম দিল আর 15 টাকা নিয়ে নিল। বাহ, এত সুস্বাদু কাঁচা আম আমি আগে কখনো খাইনি। এরপর সমস্ত খরিদ্দাররা গঙ্গার কাঁচা আমের সুখ্যাতি করতে লাগলো। প্রথম দিনই গঙ্গার কাঁচা আম বিখ্যাত হয়ে গেল। বিকেলের মধ্যেই সব আম শেষ হয়ে গেল। গঙ্গা নিজের ঠেলা বন্ধ করলো আর তার প্রথম রোজগারে সে খুব খুশি হয়ে গেল। ও আনন্দে ঘরে ফিরল। কিরকম ছিল আজকের দিনটা? খুব ভালো বাবা, সব লোকেদের আমার কাঁচা আম খুব ভালো লেগেছে। কত লোকেরা আমার সুখ্যাতি করলো, আর তার উপর এই দেখো আজকের রোজগার।
বাহ, আমি জানতাম তুই পারবি। আজ সব আম শেষ হয়ে গেছে বাবা। আমি আরও কাঁচা আম পেড়ে রেখেছি, কিন্তু যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাঁচা আম বাইরে থেকে কিনতে হবে। হ্যাঁ, ভগবান করুক তোর নতুন ব্যবসা যেন খুব ভালো চলে। ধন্যবাদ বাবা। আমার সৌরভ কোথায়? ও খেলাধুলা করে হাঁপিয়ে গিয়েছিল, আমি ওকে খাবার খাইয়ে শুইয়ে দিয়েছি। বাবা, তুমি না থাকলে আমাদের কি হতো বলো? আমি আমার মেয়ের সাথে কেন থাকবো না বল মা? তুই তো আমার সোনা মা, তুই তো আমার পরী, তুই নিজেকে কখনো বোঝা ভাবিস না। গঙ্গা তার বাবাকে জড়িয়ে ধরল আর শুরু হয়ে গেল আত্মনির্ভর অভিযান। গঙ্গা রোজ কাঁচা আম বিক্রি করত আর ওর বাবা ওকে সাহায্য করত আর সৌরভকেও সামলাতো। আর গঙ্গার তার মাতাল স্বামীর কোনো প্রয়োজন ছিল না। ঠিকই বলেছিলেন মধুকর রাও, মেয়েরা বোঝা হয় না।